প্রায় ৮ শতাব্দী আগে মানব সভ্যতা এমন এক ব্যক্তিকে দেখেছিল যাকে অনেক ইতিহাসবিদ সেই যুগের জন্য এক অভিশাপ বলে মনে করেন। তার নাম শুনেই মানুষের শরীর শিউরে উঠত। বলা হয় সেই সময় কোনো শিশু রাতে কাঁদতে থাকলে তার মা তাকে বলতেন, চুপ করো, ঘুমিয়ে পড়ো, না হলে চেঙ্গিস খাঁ এসে যাবে। চেঙ্গিস খাঁ শুধু মানুষ নয়, গোটা গোটা শহর, এমনকি দেশ পর্যন্ত মানচিত্র থেকে মুছে ফেলত। তিনি এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন যা এককভাবে কোনো শাসক বা সেনাপতির দ্বারা ইতিহাসে বিরল। ইতিহাসবিদদের মতে এত ব্যাপক ও নিষ্ঠুর গণহত্যা হয়তো এর আগে কোনো বাদশাহ বা এক নায়কের দ্বারাও সংগঠিত হয়নি। এক গবেষণায় দেখা যায় চেঙ্গিস খানের হাতে প্রায় ৪ কোটি মানুষের মৃত্যু ঘটেছিল। কিছু সূত্র আবার এই সংখ্যাকে আরও বেশি বলে দাবি করে। ১৩০০ শতকে ইরানের বিখ্যাত ঐতিহাসিক রাশিদ আল-দিন লিখেছিলেন, চেঙ্গিস খানের হামলায় ইরানের জনসংখ্যা ২৫ লক্ষ থেকে নেমে মাত্র ২.৫ লক্ষে দাঁড়িয়েছিল। একবার কল্পনা করুন, এত মানুষের বিলুপ্তির পরে ইরানকে সেই আগের জনসংখ্যায় ফিরতে লেগেছিল প্রায় ৫ শতাব্দী, অর্থাৎ প্রায় অর্ধসহস্র বছর ধরে সেই ধ্বংসের ক্ষত শুকায়নি। চেঙ্গিস খানের জীবনে পরিবার ও বিশ্বস্ত সহযোগীদের গুরুত্ব ছিল অপরিসীম। মঙ্গল সাম্রাজ্যের বিস্তারের পথে তিনি অসংখ্য যোদ্ধাকে নিজের পাশে পেয়েছিলেন, কিন্তু এদের মধ্যে একজন ছিলেন বিশেষ, তোচুকার। তোচুকার শুধু সামরিক দিক দিয়ে নয়, ব্যক্তিগতভাবেও চেঙ্গিস খাঁর খুব কাছের ছিল। তার যোগ্যতা ও বিশ্বস্ততার কারণে চেঙ্গিস খান তাকে নিজের পরিবারের সদস্য হিসাবে গণ্য করতেন। এই সম্পর্ক আরও দৃঢ় হয় যখন চেঙ্গিস তার এক মেয়েকে তোচুকারের সঙ্গে বিয়ে দেন। সেই যুগে রাজনৈতিক বিবাহ ছিল ক্ষমতার ভারসাম্য রক্ষা করা ও আস্থা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু তোচুকারের সঙ্গে এই সম্পর্ক শুধুই রাজনৈতিক ছিল না, এটা ছিল গভীর বিশ্বাসের প্রতীক। তবে ইতিহাস বলছে চেঙ্গিস খাঁ কখনোই ভয় প্রদর্শনে কার্পণ্য করতেন না। তিনি জানতেন তার শত্রুরা শুধু তার সেনাবাহিনী নয়, তার পরিবারকেও লক্ষ্য করতে পারে, আর তাই তিনি এমন এক ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে দিলেন যা তার সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তিনি এক বিশাল পিরামিড সদৃশ স্তূপ নির্মাণ করলেন, কিন্তু এটি পাথর বা ইট দিয়ে তৈরি ছিল না, এটি গড়া হয়েছিল মানুষের খুলি দিয়ে। এই খুলিগুলো ছিল সেই সব শত্রুর যারা তার পরিবার বা ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সাহস করেছিল। এই ভয়ঙ্কর দৃশ্যের উদ্দেশ্য ছিল স্পষ্ট, যেই চেঙ্গিস খাঁর পরিবার বা তার বিশ্বস্ত সহযোগীদের ওপর হাত তুলবে, তার পরিণতি হবে এই স্তূপের মতো। এটি শুধু যুদ্ধ জয়ের প্রতীক নয়, বরং মনস্তাত্ত্বিক অস্ত্রও ছিল। কারণ এই সময় মানুষের মনে আতঙ্ক সৃষ্টির সবচেয়ে কার্যকর উপায় ছিল মৃত্যু ও তার নিদর্শনকে চোখের সামনে তুলে ধরা। মঙ্গল সৈন্যরা গর্বের সঙ্গে বলতো, এই খুলির স্তূপই প্রমাণ করে যে চেঙ্গিস খাঁর পরিবারে হাত দেওয়া মানে নিজের মৃত্যু নিশ্চিত করা। ইতিহাসবিদদের মতে এই খুলির পিরামিড কয়েকশো নয়, হাজার হাজার মানুষের হাড় দিয়ে বানানো হয়েছিল, আর এই ভয়ঙ্কর প্রতীক বহু বছর ধরে যোদ্ধাদের মনে ভয় ও শ্রদ্ধা জাগিয়ে রেখেছিল। চেঙ্গিস খাঁর নাম শুনলেই মনে আসে ধ্বংস, রক্তপাত আর অস্ত্রহীন যুদ্ধ, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত দিক হলো তার এই নৃশংসতা পৃথিবীর পরিবেশের উপর এমন এক প্রভাব ফেলেছিল যা অনেকেই কল্পনাও করতে পারে না। কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স এর এক গবেষণায় উঠে আসে চমকপ্রদ এক তথ্য। চেঙ্গিস খাঁর দীর্ঘ সামরিক অভিযানে তার হাতে কোটি কোটি মানুষের মৃত্যু হয়,
এবং হাজার হাজার জনপদ ধ্বংসের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রায় 700 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বিলীন হয়ে গিয়েছিল, যেটা ছিল পরিবেশগত দিক থেকে একটা আশীর্বাদ। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে ধ্বংসের পরবর্তী প্রকৃতির পরিবর্তনে। যেখানে আগে ছিল ব্যস্ত নগরী, ঘরবাড়ি, সেই সমস্ত জায়গা মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। মানুষহীন সেই প্রান্তরে কয়েক বছরের মধ্যেই জন্ম নেয় বুনো ঘাস, ঝোপঝাড় আর অরণ্যের প্রথম ছায়া। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে ঘন বনভূমি। গাছপালা ও উদ্ভিদরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে শুরু করে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্তর উল্লেখযোগ্য হারে হ্রাস ঘটে। কিছু ইতিহাসবিদ মনে করেন এই প্রক্রিয়াটি ছিল যেন প্রাকৃতিক পৃথিবীর পুনর্জন্ম। তবে এটি ছিল এক ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে: মানব প্রাণহানি, সভ্যতার পতন এবং সংস্কৃতির বিলোপের মাধ্যমে। চেঙ্গিস খাঁর নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে এক নির্মম রক্তপিপাসু শাসকের চেহারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নৃশংস যোদ্ধার ব্যক্তিত্বে এমন একটি দিক ছিল যা সেই সময়ের অধিকাংশ সম্রাট বা বাদশাহের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা। যখন ইউরোপ ও এশিয়ার বহু রাজা মহারাজারা ধর্মের নামে যুদ্ধ চালাচ্ছিলেন, অন্য সম্প্রদায়কে দমন করছিলেন, তখন চেঙ্গিস খান বুঝেছিলেন যে ধর্মীয় স্বাধীনতা কেবল ন্যায়সঙ্গত নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। তিনি উপলব্ধি করেছিলেন, জনগণ যত বেশি স্বাধীন ও সন্তুষ্ট থাকবে, তত কম বিদ্রোহ হবে। ফলে তার বিশাল সাম্রাজ্যে যেই থাকুক, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কিংবা ইহুদি, সকলেই নিজের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা পেত। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, চেঙ্গিস খান ধর্মীয় নেতাদের প্রতি বিশেষ সম্মান দেখাতেন। তিনি প্রায় মন্দির, মসজিদ, গির্জা ও মঠের প্রতি সুরক্ষা প্রদান করতেন, যাতে যুদ্ধের মাঝেও ধর্মীয় স্থানগুলি কোনো ক্ষতিসাধন না হয়। মঙ্গল সেনাবাহিনীর নির্দেশ ছিল, ধর্মীয় নেতা বা পূজার্চনা স্থান অকারণে ধ্বংস করা যাবে না, কারণ এটি জনগণের মনোবল ও আনুগত্য নষ্ট করে। এই নীতির ফলে চেঙ্গিস খাঁর শাসন আমলে নানা ধর্ম ও সংস্কৃতির মানুষ একই পতাকার নিচে বসবাস করতে পেরেছিল। বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত হয়েছিল, কারণ ধর্মীয় বৈষম্যের ভয় ছিল না। তবে বাস্তবিক অর্থে এই সহনশীলতা ছিল সম্পূর্ণ কৌশলগত। চেঙ্গিস খাঁর জন্য ধর্ম ছিল না কোনো যুদ্ধের প্রধান উদ্দেশ্য। তার আসল লক্ষ্য ছিল ক্ষমতার বিস্তার ও সাম্রাজ্যের স্থায়িত্ব। তাই ধর্মীয় স্বাধীনতা তার কাছে ছিল বিদ্রোহ দমন ও প্রশাসনিক স্থিতি বজায় রাখার এক কার্যকর পদ্ধতি। ইতিহাসের অধিকাংশ সম্রাট, রাজা বা সাম্রাজ্ঞী মৃত্যুর পরেও নিজেদের নাম অমর করে রাখার জন্য ব্যস্ত থাকতেন। কেউ কেউ মহল, সমাধি, স্মৃতিসৌধ বা মন্দির নির্মাণ করতেন, যাতে শতাব্দী পরেও মানুষ তাদের স্মরণ করে। কিন্তু চেঙ্গিস খাঁ এই নিয়মের এক অদ্ভুত ব্যতিক্রম। তিনি জীবদ্দশায় এমন এক সিদ্ধান্ত নেন, যা তার মতো ক্ষমতাশালী শাসকের কাছ থেকে কেউ কল্পনাও করতে পারেনি। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর পৃথিবী যেন তার অস্তিত্বের কোনো দৃশ্যমান চিহ্ন খুঁজে না পায়। এজন্যই তিনি জীবনে কখনো কোনো চিত্রকারকে নিজের ছবি আঁকতে বলেননি, কোনো ভাস্করকে নিজের মূর্তি বানাতে দেননি, এমনকি কোনো মুদ্রায় নিজের মুখ খোদাইও করতে অনুমতি দেননি। তার মৃত্যুর আগে পর্যন্ত পৃথিবীতে তার আসল চেহারার কোনো প্রতিকৃতি ছিল না। প্রথমবার তার প্রতিকৃতি আঁকা হয় মৃত্যুর বহু বছর পরে, যা ছিল সম্পূর্ণ কল্পনা নির্ভর। সবচেয়ে রহস্যময় ছিল তার উইল, যেখানে স্পষ্ট নিদর্শন ছিল
তার দাফন এমন এক অজানা স্থানে করতে হবে যেখানে কেউ তার কবর খুঁজেই পাবে না। বলা হয় তার দাফনকারীরা এমন একটি গোপন প্রক্রিয়া ব্যবহার করেছিল যেখানে সমাধিস্থলের অবস্থান গোপন রাখতে দাফনের পরে সেই স্থান মাটি ও পাথর দিয়ে ঢেকে ফেলা হয়, আশপাশের জমি সমান করে দেওয়া হয় এবং পরে গবাদি পশু ও ঘোড়া দিয়ে সেই মাটির উপর দিয়ে চলাচল করিয়ে চিহ্ন সম্পূর্ণ মুছে দেওয়া হয়। এমনকি অনেক কাহিনীতে বলা হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফিরে আসার পথে দাফনে জড়িত সকল সৈন্যকে হত্যা করা হয়েছিল যাতে সমাধির স্থান কাউকে জানানো না হয়। প্রায় ৮০০ বছর কেটে গেছে। অসংখ্য প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ ও অভিযাত্রী তার কবর খুঁজতে চেষ্টা করেছেন। কেউ মঙ্গোলিয়ার পাহাড়ি অঞ্চল খুঁজেছেন, কেউ গোবি মরুভূমি, আবার কেউ কেউ দাবি করেছেন যে তারা প্রায় খুঁজে পেয়েছেন, কিন্তু কোনো প্রমাণই চূড়ান্ত হয়নি। আজও চেঙ্গিস খানের সমাধি বিশ্বের অন্যতম বড় ঐতিহাসিক রহস্য। এটি শুধু একটি কবর নয়, বরং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক শাসকের শেষ ইচ্ছার প্রতীক। মৃত্যুর পর আমি চাই না কেউ আমার নাম আর মুখে আনুক। মঙ্গলরা বিশ্বাস করত যে যুদ্ধ ও ঘোড়সাওয়ারি শুধু পুরুষদের কাজ নয়, নারীরাও সমানভাবে এই কাজে দক্ষতা অর্জন করতে পারে। তাই মেয়েরাও ছেলেদের মতো একই রকম কঠিন প্রশিক্ষণ পেতেন। মঙ্গল সাম্রাজ্যের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর এবং চেঙ্গিস খাঁর শাসনে অপরাধের জন্য শাস্তি প্রায় চরম পর্যায়ে হতো। তবে তাদের মৃত্যুদণ্ডের পদ্ধতি ছিল অন্যান্য সমসাময়িক সাম্রাজ্যের তুলনায় ভিন্ন এবং অদ্ভুত। মঙ্গলরা বিশ্বাস করত কারো রক্ত ঝরানো ছাড়া যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় তবে তা আধ্যাত্মিকভাবে পরিষ্কার পদ্ধতি হিসাবে গণ্য হবে। তাই অনেক সময় অপরাধীদের মাটির নিচে চাপা দেওয়া, শ্বাসরোধ করা বা ভারী বস্তু দিয়ে পিষে ফেলার মতো শাস্তি দেওয়া হতো। চেঙ্গিস খাঁ এই পদ্ধতিগুলোকে তার সাম্রাজ্যে আইন হিসাবে প্রয়োগ করেছিলেন। উদাহরণস্বরূপ, উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি রাষ্ট্রদ্রোহ বা বিশ্বাসঘাতকতার অপরাধ করত, তাকে প্রকাশ্য রক্তপাত ঘটিয়ে হত্যা করা হতো না, বরং গোপনে এমনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো যাতে তার দেহে আঘাতের চিহ্ন না থাকে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী অপরাধীকে গালিচার মধ্যে মুড়ে তার উপর দিয়ে অনেক ঘোড়াকে দৌড় করানো হতো, ফলে তার হাড় ভেঙে মৃত্যু ঘটত, কিন্তু রক্ত বের হতো না। এই অদ্ভুত রীতি শুধু নিষ্ঠুরতার পরিচয় নয়, বরং মঙ্গলদের বিশ্বাস, সাংস্কৃতিক নিয়ম এবং যুদ্ধনীতি সব কিছুরই প্রতিফলন ছিল। বিংশ শতকের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 1924 সালে মঙ্গোলিয়ায় সোভিয়েত প্রভাবশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর চেঙ্গিস খানের নাম ও স্মৃতি প্রায় পরিকল্পিতভাবে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল মঙ্গোলিয়ানদের জাতীয়তাবাদী অনুভূতি দমন করে তাদের কমিউনিস্ট মতাদর্শের অধীনে রাখতে। এর ফলে স্কুল ও কলেজের পাঠ্যপুস্তক থেকে চেঙ্গিস খাঁর নাম সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়। তার জন্মস্থান খেতনি প্রদেশের ডেলুন বোলডগে তীর্থযাত্রা বা তার স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়াও নিষিদ্ধ করা হয়। গণমাধ্যম ও সংস্কৃতিতে তার নাম উচ্চারণ করাও এক প্রকার নিষিদ্ধ ছিল। এই পরিস্থিতি দীর্ঘ প্রায় 700 বছর ধরে চলে। কিন্তু 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ও মঙ্গোলিয়ান গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পরিস্থিতি পাল্টে যায়। মঙ্গোলিয়ায় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সাংস্কৃতিক পুনর্জাগরণ শুরু হয় এবং চেঙ্গিস খাঁর নাম আবার জাতীয় জীবনে ফিরে আসে। 1990-এর দশকের গোড়া থেকে তার জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়। প্রতি বছর নভেম্বরের প্রথম দিন চেঙ্গিস খান ডে পালিত হয়। পাঠ্যপুস্তকে তার জীবন এবং সাম্রাজ্যের ইতিহাস পুনরায় যুক্ত হয়। রাজধানী উলানবাটর আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয় চেঙ্গিস খাঁ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তার নামে স্মৃতিসৌধ, মিউজিয়াম ও রাস্তার নামকরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে তার প্রতিকৃতি সম্বলিত বিশালাকার মূর্তি স্থাপন করা হয়। আজ মঙ্গোলিয়ান তুগরিক মুদ্রা বা নোটে চেঙ্গিস খাঁর ছবি দেখা যায়, যা শুধু অর্থনৈতিক লেনদেনে নয়, প্রতিদিনের জীবনে তার প্রতীকী উপস্থিতি নিশ্চিত করে। এইভাবে যাকে একসময় ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল, তিনি এখন মঙ্গোলিয়ার জাতীয় গৌরব ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। চেঙ্গিস খাঁর নামের শেষে থাকা খা অথবা খান শব্দটি অনেকের মনে ভুল ধারণা তৈরি করে। অনেকে ভাবেন তিনি হয়তো মুসলিম ছিলেন, কিন্তু আসলে তা নয়। তার ধর্মীয় পরিচয় আলাদা এবং ইতিহাসে তিনি মূলত সামনবাদী ও তেঙ্গরিজমের অনুসারী ছিলেন। চেঙ্গিস খাঁর জন্মের সময় তার বাবা তাকে যে নাম দেন সেটি হলো তেমুজিন। মঙ্গোলিয়ান ভাষায় তেমুজিনের অর্থ ছিল ইস্পাতের মতো দৃঢ় বা লোহার মতো কঠিন একটি নাম, যা তার চরিত্র ও ভাগ্যকে যেন আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। তেমুজিন নামেই তিনি কৈশোর কাটিয়েছিলেন, আর পরবর্তীতে অসংখ্য যুদ্ধ জিতে যখন গোত্র ও রাজ্য একত্র করলেন, তখনই ইতিহাস তাকে দিল আরও একটি নাম, চেঙ্গিস খাঁ।